আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বেশ লম্বা একটা গ্যাপ নিয়ে দর্শক আপনাদের মাঝে আবার ফেরত এসেছি। প্রায় দীর্ঘ 1 মাস না হলেও প্রায় 2 সপ্তাহের অধিক তো হবেই। হয়তো এতগুলো লম্বা সময়ের ভেতরে অনেকের মন থেকে হয়তো তারকাদের গল্পের নামটা মুছে গেছে, অনেকে হয়তো ভুলে গেছেন, আবার অনেকে হয়তো অপেক্ষা নিয়ে বসে আছেন যে কবে হয়তো আমি নতুন ভিডিও দিব এবং আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে আপনারা দ্রুত ক্লিক করে চলে আসবেন। ঠিক যেমনটা অনেকগুলো আপু আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া কবে নতুন ভিডিও দিবেন। এমন অসংখ্য আপুরা আছেন যারা এখনও খোঁজ করছেন যে ভাই এখনও নতুন ভিডিও পাচ্ছি না কেন। তারপর ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। তো দর্শক, আমি আপনাকে আমার সর্বশেষ ভিডিওতে বলেছিলাম যে আসলে এভাবে করে টানা ভিডিও দেওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে। একটা নিজের বাস্তবিক লাইফের সাথে মিলিয়ে এই একটা ভার্চুয়াল জগতের সাথে খাপ খাওয়ানোটা আসলে খুবই টাফ, সো টাফ। তো তারপরেও চেষ্টা করেছি, যেহেতু একটা মায়ার পরিবার, যে পরিবারটাকে 6 বছর ধরে এক সূত্রে গেঁথে রাখার মতো করে গেঁথে রাখার চেষ্টা করেছি, এবং সেখানে আপনারা না থাকলে অবশ্যই পরিবারটা গঠন হতো না। প্রায় 50,000-এর মতো একটা পরিবার, সো চাইলেই কিন্তু আমি এই পরিবারটাকে হঠাৎ করে ভেঙে দিতে পারি না। সো চেষ্টা করবো সবসময় এই পরিবারটাকে এক সূত্রে গেঁথে রাখার জন্যই। সো আবার এসেছি হাজারটা কর্মব্যস্তময় জীবনের একটা লাইফের পার্টের মধ্য থেকেও সময় খুঁজে চেষ্টা করেছি ভিডিও দেওয়ার জন্য। তো চেষ্টা করব দর্শক আগামী দীর্ঘ অনেকগুলো সময় আবার আপনাদের সাথে থাকার জন্য। তো দোয়া করবেন যেন ইরেগুলারিটি যেন আর না হয়, মানে ইরেগুলার হয়ে গেলে আমার কাছেও খারাপ লাগে। কারণ দর্শক, ইউটিউবের কিছু সিস্টেমেটিক অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদম আসলে এটা বলে যদি আমি ভিডিও রেগুলার না দিই সেই ক্ষেত্রে আসলে ইমপ্রেশন কমে যায়, দেন ক্লিক থ্রু রেট যেটা সেটা কমে যায়, বা আমার চ্যানেলে যে একটা রেপুটেশন সেটা একটু নষ্ট হয়ে যায়। তারপরেও দর্শক নিজের অনিচ্ছা চাইতেও কিন্তু এই জিনিসগুলোকে তখন বিয়ার করা লাগে। ঠিক আছে, তো চেষ্টা করবো যেন আবার সেই জিনিসগুলো, যে হারানো যে জিনিসগুলো আছে সেগুলো আবার যেন ফিরে পেতে পারি। চেষ্টা করবো যেন আবার রেগুলার ভিডিওতে যে ইমপ্রেশন হোক বা ক্লিক থ্রু রেট হোক বা নিজের যে একটা রেপুটেশন হোক সেটা আবার ফিরে পাওয়ার জন্য। কারণ রেগুলার ভিডিও দিলে সেগুলো আবার ইনক্রিজ হয়, বেড়ে যায়, এবং সেটা সম্ভব হবে যদি কিনা আপনারা আবার আগের মতো করে আমাকে সাপোর্ট করা শুরু করে দেন। তো অবশ্যই যেহেতু ফিরে এসেছি, আজকে খুব একটা বেশি কথা বলবো না, কারণ মাত্র এসেছি। সো চেষ্টা করব সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আবার খুব দুর্দান্ত অনেকগুলো ভিডিও উপহার দেওয়ার জন্য। আমার কেন যেন মনে হচ্ছে দর্শক যে একটু ইউটিউবটা নেতিয়ে গেছে বলতে এরকম যে থাকে না যে একটা প্রাণবন্ত একটা 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 খুব মানে উজ্জীবিত একটা ইউটিউব ছিল কিন্তু, যখন ভিডিও দিতাম দেখতাম সবার ভিডিও। এখন কেমন যেন আমার কাছে যে সবার ভিডিও দিচ্ছি কেমন একটা ঘুমন্ত ঘুমন্ত ভিডিও মনে হচ্ছে, যে নেতিয়ে পড়েছে সবাই, কোনো এনজয়মেন্ট নেই। ভিডিও হচ্ছে, সবাই ডলার কামাচ্ছে, সবই ঠিক আছে, যে যার মতো করে আছে, কিন্তু কেমন যেন কোথায় কোনো রসকস পাচ্ছি না, যে একটা প্রাণ আছে একটা জিনিসে, সে প্রাণটা পাওয়া যাচ্ছে না। সব কিছু একটা জড়বস্তুর মতো মনে হচ্ছে। সো সব কিছুকে আবার এক সূত্রে গাঁথতে হবে নতুন করে, আবার সব কিছুর মধ্যে প্রাণ ফিরিয়ে আনতে হবে, আবার যেন উজ্জীবিত হয়ে যায় ইউটিউবটা, সেই চেষ্টা করতে হবে। এবং একটা পানি গরম করতে হলেও কিন্তু কিছু সময় আগে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথমত 30 ডিগ্রি 40 ডিগ্রি করে করে 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পানি কিন্তু ফুটতে শুরু করে। তো অতটুকু সময় আবার আমাকে দিতে হবে দর্শক। দেখবেন ওই পানি ফুটানোর তাপমাত্রা অর্জন করা অবধি আমি আবার ইউটিউবটা গরম করে দেব। কথাটা শুনতে হয়তো হাস্যকর মনে হলেও একটু সময় দিবেন, কারণ ইনফরমেশন কিন্তু আমার কাছে অনেক কিছুই আছে জমা পড়েছে এতদিনে। সময়ের সাথে সাথে সবই শেয়ার করব, কিন্তু আজকে না, আজকে করব অন্য কিছু জিনিস যেগুলো আমি রিসেন্টলি দেখেছি। বিগত যে কয়দিন আমি ভিডিও দিইনি সেগুলোর যে জিনিসগুলো আমার কাছে জমা পড়েছে সেগুলো আগামী দিনে আমি শেয়ার করব। বাট আজকে আমি একদম সদ্য দেখতে পাওয়া যে জিনিস আছে সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। যেহেতু অনেকদিন পর ফিরে এসেছি, এই জন্য শুরুতে কিছু সময় নিয়েছি ইন্ট্রোডাকশনের জন্য, আপনাদের সাথে আবার ফিরতে কিছু মেসেজ দেওয়ার জন্য। এই জন্য এই 2-3 মিনিট আমি পার্সোনালি আপনাদের কাছ থেকে সময় নিয়েছি। তো আজকের ভিডিওতে কী থাকছে দর্শক, আজকে খুবই শর্ট কিছু ভিডিও দিব। আজকে বেশি কথা বলবো না, কারণ যেহেতু অনেকদিন পর ফেরত এসেছি, হয়তো আমার ভিডিওর ইমপ্রেশন কম থাকবে, অনেকের চ্যানেলে অনেক সমস্যাও থাকবে, দেখবেন যে আমার ভিডিওর নোটিফিকেশান পাচ্ছে না, এরকম সমস্যার ফেস করবেন আপনারা। তো 2-1 দিনের মধ্যে দেখবেন যে আবার যখন রেগুলার ভিডিও দিব সেগুলো আবার ঠিক হতে শুরু করবে।
ঠিক আছে, এটার জন্য অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন। আমি আবারও বলছি দর্শক, এরকম করে কিন্তু সবসময় বলি না, কারণ যেহেতু দীর্ঘ একটা গ্যাপ নিয়েছি, অবশ্যই কিন্তু দেখবেন এখন আমার যে ভিডিওর বা এই যে চ্যানেলের যে একটা ইমপ্রেশন সেটা অনেক ডাউন থাকবে, রিচ অনেক কমে যাবে। এখন এটা একটা ইউটিউবের নিয়ম যে আপনি রেগুলার ভিডিও না দিলে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে, বাট রেগুলারিটি মেনটেন করলে সেটা আবার দেখবেন আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার 2000-ও হয়, আপনার কিন্তু রিচ অনেক বেশি থাকবে যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন। আর আপনার যত বড়ই চ্যানেল হোক না কেন, রেগুলারিটি মেনটেন না করলে কিন্তু আপনি নিচে পড়ে যাবেন। সো যাই হোক, ইন্সপিরেশনের জায়গায়, দায়িত্বের জায়গায়, আর কর্মস্থলের জায়গায়। সো আমার আজকের ভিডিওতে কি দেখতে পারবেন দর্শক, আজকের ভিডিও আমার দুইটা সেগমেন্টে ভাগ থাকবে। একটা সেগমেন্ট হচ্ছে তিশা বাপ্পির সেগমেন্ট, আরেকটা সেগমেন্ট হচ্ছে তানজিলা এবং সাকিবের সেগমেন্ট। দর্শক, আপনারা তো সবাই জানেন যে তিশা মালয়েশিয়াতে ঘুরতে গিয়েছিল। এবার মালয়েশিয়াতে ঘুরতে যাওয়ার পর যে তিশার সাথে ফাতেহা নাজরীন কী কী করেছে বা কেমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো জানেন। তো সেগুলোর রিপিট হিসাবে বা এগুলোর যে প্রতিদান হিসেবে এখন বর্তমানে বাংলাদেশে ফাতেহা নাজরীন কী কী পাচ্ছে সেটা নিয়ে আমার একটা সেগমেন্ট থাকবে। এবং দ্বিতীয় যে সেগমেন্টটা থাকবে সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ফালতু ছেলেকে নিয়ে, যে ছেলেটা আসলে তার অসুস্থ বউকে এখন মানে বিরক্ত করছে। ওকে আসলে ছেলে বা বেটা বলা যায় না, ওকে ছ্যারা বলতে মন চাচ্ছে। আসলে ওই মানুষ খুব কুৎসিতভাবে বলে না এই স্যারা, এই ওরকম স্যারা বলতে মন চাচ্ছে। ওইটাকে আসলে পুরুষ বলতে আমার লজ্জা লাগে যে ও তো আসলে কোনো ভালো কাজ করছে না, ছেলেটা তো আসলে ভালো না। ঠিক আছে, তানজিলাও এখন বিরক্ত হচ্ছে। আপনারা বুঝতে পারছেন আমি সাকিবের কথাই বলছি। আসলে সাকিব এতটা বিভৎস একটা পুরুষ, এতটা মানে একটা ছেলে, যে একটা অসুস্থ বউকে দিয়েও সে এখন এই অবস্থাতেও প্রমোশন করানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এত লোভী নমুনা কিছু দেখাবো। এই কারণে বললাম দ্বিতীয় সেগমেন্টে আপনারা সাকিবের কিছু নোংরা দৃষ্টান্ত দেখতে পারবেন। তো দর্শক, এই ছোট্ট দুইটা সেগমেন্ট আমার আজকের ভিডিও থাকবে। শর্ট টাইমের মধ্যে কথাগুলো শেষ করব, চেষ্টা করব যেন সুন্দর করে গুছিয়ে বলতে অল্প সময়ের মধ্যে। এবং আমি চাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন, যেহেতু অনেকদিন পর এসেছি। আপনাদের সাপোর্ট, আপনাদের কিছু ভালো কথা, আপনাদের কিছু মোটিভেশনাল কিছু লাইন আমাকে অনেক বেশি ইন্সপিরেশন করবে রেগুলারিটি মেনটেন করার জন্য। সো চেষ্টা করব সবসময় পাশে থাকার জন্য, এবং অবশ্যই আমার ভালোবাসার বা কাছের যারা মানুষজন আছেন চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। শুরুতেই বলেছিলাম ফাতেহা তিশার কথাটা বলবো আমার ভিডিওর প্রথম সেগমেন্টে। আপনাদের মনে আছে হয়তো যে তিশা যখন এই মাসখানেক আগে মালয়েশিয়াতে ঘুরতে গিয়েছিল, খুবই আশ্চর্যজনক ঘটনা ছিল কিছু, যে তিশা ঘুরতে গিয়েছে তার ফুল ফ্যামিলি নিয়ে, অথচ সেখানে গিয়ে সে গেস্ট হওয়ার পরও প্রতিদিন ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, দেন ডিনার, সব কিছুর বন্দোবস্ত তিশাকে করতে হতো। খুবই আশ্চর্যজনক ঘটনা ছিল। এগুলো নিয়ে আমরা কিন্তু অনেক বেশি রোস্টিং করেছিলাম যে তিশা তো সেখানে ঘুরতে গিয়েছে, সেখানে কিছু সময় সে আমোদ প্রমোদের জন্য গিয়েছে, বাট সেখানে গিয়েও তাকে রান্নাঘরে হাঁড়ি আর পাতিল নিয়ে খেলাধুলা করতে হচ্ছে। সকালে ব্রেকফাস্ট তৈরি করতে হচ্ছে, দুপুরে লাঞ্চের জন্য রান্না করতে হচ্ছে, আবার লাঞ্চের পরে সমস্ত যত কড়াই পাতিল আছে সব কিছু পরিষ্কার করে ধুয়ে রাখতে হচ্ছে, এবং রাত্রেবেলা আবার ডিনারের ব্যবস্থা করতে হচ্ছে। এই জিনিসগুলো আসলে রোস্টিং করার মতো বিষয় ছিল, এগুলো খারাপ লাগার মতো বিষয় ছিল। আর আপনারা জানেন তিশা তো এমনিতেই আলসে, সে রান্না বান্নাটা করতে চায় না, তারপর ফাতেহা তাকে রান্না ধরে দিয়ে, সেটা খুবই খারাপ ছিল। এমনকি এই যে এতদিন পর ঘুরতে গিয়েছে তিশা মালয়েশিয়াতে প্রথমবারের মতো, ফাতেহা উচিত ছিল বড় বড় কোনো রেস্টুরেন্টে হোক বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, সেটা কিন্তু ফাতেহা করেনি। একদম শেষ দিকে একবারের জন্য টুইন টাওয়ারে ঘুরতে নিয়ে গেছে, বাকি সময় কিন্তু তিশা সারাদিন ঘরে কামলা খেটে গেছে। আর যদি বলেন ঘরে বড় বড় নাস্তার আইটেম বা কোনো পোলাও, বিরিয়ানি, কাচ্চি, তেহারির মতো আইটেম খাওয়ানোর বন্দোবস্ত করার কথা, সেটা কিন্তু ফাতেহা ভুলেও কিছু করেনি। বাট ফাতেহা কী করেছে জানেন? ফাতেহাদের মালয়েশিয়াতে যত বান্ধবীরা আছে, যেমন ওই যে রাশেদা হতে পারে বা আরও যারা আছে, তাদের বাসাতে তিশাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বসে তিশাদেরকে যা খাইয়েছে বা যা খাওয়ানো হয়েছে, তিশাদেরকে যা খাওয়ানো হয়েছে আর কি, সেটাই তিশারা খেয়েছে। বাট ফাতেহা যে তিশার একটা ননদ হিসাবে যে তাকে যে কিছু একটা বন্দোবস্ত করবে, তার জন্য রান্নার আয়োজন করবে, সেটা কিন্তু ফাতেহা করেনি। এটা খুবই খারাপ কাজ করেছিল। তো অবশ্যই এখন আপনারা বলুন, যখন ফাতেহা এবার বাংলাদেশে আসবে,
তিশার মনেও তো একটা ক্ষোভ, একটা চাপা ক্ষোভ থাকবে যে আচ্ছা আমি তো মালয়েশিয়াতে ঘুরতে গিয়েছিলাম, বাট অথচ আমাকে কোনো কিছু রান্না করে খাওয়ানো হয়নি, আমার জন্য মানে ভালো কোনো আয়োজন করা হয়নি, আমাকে মানুষের বাসাতে গেস্ট হিসেবে নিয়ে খাওয়ানো হয়েছে, আমাকে কোনো ভালো রেস্টুরেন্টে নেওয়া হয়নি, কোনো গিফটের ব্যবস্থা করা হয়নি, তাহলে তুমি যখন এখন আমার বাসায় আসবে ফাতেহা, আমিও তো তোমার জন্য কিছু করবো না। এটা অবশ্যই তিশার মনে একটা চাপা ক্ষোভ থাকবে। তো এ ক্ষোভ ছিল, এবং এবার সেই ক্ষোভের কিছু নমুনা আমি দেখতে পেয়েছি। দেখবেন বাপ্পির ভিডিওতে বাপ্পি সকালবেলা তো অনেকগুলো বাজার করে এনেছে। তিশা সে বাজারগুলোকে একটা একটা করে খুলে বের করছে। তো সর্বপ্রথম তার হাতে পড়েছে মুরগি। তো মুরগিটা দেখেই তিশা বলছে এটা কিসের মুরগি। তখন বাপ্পি তিশা বলছে যে কতটুকু মুরগি আছে এখানে। বাপ্পি বলছে এখানে আছে 4-5 কেজি মুরগি আছে। তখন তিশা বলে এটা তো রোস্টের মুরগি না। তখন বাপ্পি এটা রোস্টের না, এটা তাহলে এটা ব্রয়লার মুরগি, তাহলে রোস্টের মুরগি নিচে আছে। কথাটা বুঝবেন দর্শক, বাপ্পি বাজারে গিয়েছে, বাপ্পির আসলে মুরগি 2 রকমের আনার কথা ছিল না। বাপ্পির কথা ছিল খালি রোস্টের জন্য মুরগি আনার কথা, তিশার কথাতে বোঝা আছে। কিন্তু বাপ্পি 2 রকমের মুরগি এনেছে। সে ব্রয়লার মুরগি এনেছে, সে আবার রোস্ট খাওয়ার জন্য যে মুরগি, সেটা হয়তো অনেকে সোনালি মুরগিও খায়, অনেকে আবার দেশি মুরগিও খায়, সেই মুরগিটা এনেছে। তো এখন কথা হচ্ছে তিশার প্রশ্ন এখানে, বাপ্পি কেন 2 রকমের মুরগি এনেছে? সে তো রোস্টের মুরগি আনলেও হতো। আবার বিরিয়ানি মশলা, রোস্টের মশলা, সেগুলো অনেকগুলো করে এনেছে, এগুলো ঘরেও ছিল, কেন বাপ্পি এত এনেছে? তো আসলে বাপ্পি এ সময় এই সমস্ত কথার জেরায় সে ভিডিওটা অফ করে দেয়, ভিডিওটা রাখে না। তখন আমি বুঝতে পেরেছি আসলে বুঝতে না পারার কিছু নেই এখানে, খুবই সোজা ঝাপটার কথা। তিশা পছন্দ করছেন এত বাজার কেন করা হবে, কারণ তিশার জন্য এত বাজার করা হয়নি মালয়েশিয়াতে বসে, তাহলে ফাতেহার জন্য এখন এত বাজার করা হবে কেন? আসলে বাপ্পি বাজার করেছে কেন? বাপ্পির তো বোন হয়, বাপ্পির বোন হয় ফাতেহা। তো বাপ্পির তো মনে হবে যে আমি আমার বোনকে খাওয়াই, আমার বোনের ছেলেরা এসেছে, তোষান তাবিব এসেছে, তাদেরকে খাওয়াই। এখন তোষান তাবিব তো অবশ্য মাছ পছন্দ করে না বেশি, তারা মাংস বা চিকেনটাই পছন্দ করবে। এর জন্য এই মাংসটা কিন্তু ইনডিরেক্টলি বাপ্পি এনেছেই তোষান তাবিবের জন্য, যেন তারা চিকেনটা খেতে পারে। এবং তিশা এটা বুঝতে পেরেছে, চতুর মানুষ তো। এটা তিশার দোষ ধরেছে যে কেন আনা হয়েছে, কারণ তিশার দোষ ধরেছে এই কারণে যে আমার ছেলেকে তো 1 পিস মাংস ফাতে বেশি খাওয়ায়নি ওই সময়। আমার চাওয়া লেগেছে যে আমারটা তুমি তানকে দিও। তিশা না খেয়ে তানকে খাওয়াচ্ছে, যেন তান 1 পিস মাংস বেশি খেতে পারে, কারণ তান চিকেন খেতে পছন্দ করে। কই, ফাতে তো নিজ দায়িত্বে সেটা দিচ্ছিল না। তাহলে এখন কেন তোষান তাবিবের কথা চিন্তা করে বাপ্পি এতগুলো মুরগি নিয়ে আসবে? এটা তিশার জায়গা থেকে একটা হিংসার জায়গা বলতে পারেন, ক্ষোভের জায়গা বলতে পারেন, একটা রিভেঞ্জের জায়গা বলতে পারেন, যেটা তিশার জায়গা থেকে আমি মনে করি যে কোনো নারী থাকলে এটা করতো। আবার বাপ্পির জায়গায় যদি চিন্তা করেন, তার বোন এসেছে, সে তো তার বোনের জন্য এটা করবেই, এটা তার ভালোবাসার জায়গা থেকে করতে পারে। ঠিক আছে, তো আসলে বাপ্পি পড়েছে একটা মাইন্ড কাছি পায়, সো সেটা আমি বাদ দিই। বাট তিশা মনে একটা ক্ষোভ জন্মেছে যে আসলে এটা আমি সে করতে দিব না, এটা কেন করবে? তো যাই হোক, পরবর্তীতে বাপ্পির আরও কিছু কথাটা আরও স্পষ্ট হয়েছে। বাপ্পি ফাতের দিকে ক্যামেরা করে বলছে, কিরে রান্না করবি না? আজকে রান্না কর, ফাতে আজকে রান্না কর, কিছু নিশি আজকে কিছু রান্না কর। তখন আমার বুঝতে বাদ থাকলো না এই কথাগুলো আসলে তিশাই শিখিয়ে দিয়েছে, কারণ তিশার শুরু থেকেই মনটা খারাপ ছিল, মুখ অন্ধকার করে রেখেছিল। কারণ তিশা জানে যে মালয়েশিয়াতে বসে সে ঘোরার থেকে রান্নাঘরে বেশি সময় কাটিয়েছে। তো তিশার কষ্টটা তিশাই ভালো বুঝবে, যেহেতু সে সেখানে ঘুরতে গিয়ে এতগুলো টাকা নষ্ট করে সে রান্নাঘরে সময় বেশি কাটিয়েছে, তার খারাপ লাগবেই। তো যাই হোক, পরবর্তীতে বাপ্পি যখন এটা বলে, তখন ফাতেও বলে যে হ্যাঁ আমি আজকে রান্না করবো, তো আজকে আমি রোস্ট রান্না করব। তো তখন তিশা আবার পাশ থেকে বলে না, খালি রোস্ট রান্না করলে হবে না, রোস্ট রান্না করতে হবে, পোলাও রান্না করতে হবে। তখন ফাতে বলে আমি রোস্ট পোলাও দুটো রান্না করব। তারপর ফাতেহা সেগুলো রান্না করতে যায়, এবং তিশাও যে রান্না করেনি তা না, তিশা খালি গরুর মাংসটা রান্না করেছে, ঠিক আছে, আর ফাতেহা 2টো আইটেম রান্না করছে। তো এরপর থেকে নেক্সট 5 মিনিট যেটা হয়েছে বাপ্পির ভিডিওতে, 5 মিনিট হোক 10 মিনিট হোক, ফুল রেস্ট অফ দ্য ভিডিওতে বাপ্পি শুধুমাত্র ফাতেহাকে হাইলাইট করেছে। যে ফাতেহাকে বলছে হ্যাঁ ফাতেহা কি তুই মাংসটা ধুচ্ছিস, নিশি তুই রান্না করবি? ও আচ্ছা 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 আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ। মানে সে শুধুমাত্র বাপ্পি ফাতেহা কী রান্না করছে, কীভাবে চিকেন ধুচ্ছে, সেই জিনিসগুলোকে হাইলাইট করছে। বাট ওইদিকে যে তিশা গরু মাংস রান্না করছে, বাপ্পি সেটাকে দেখানোর জন্য কোনো প্রয়োজন বোধ করছে না। এটাই আসলে বলা যায় রক্তের টান। এই যে মালয়েশিয়াতে বসে তিশা যে আসলে ঘোরার চাইতে বেশি রান্নাঘরে সময় কাটিয়েছে, সারাক্ষণ রান্না করেছে, বাপের কিছু এটা কিছু মনেই হয়নি। ঠিক আছে, নাহলে এই যে এখন বাংলাদেশে বসে তিশা যে এই জিনিসটা আসলে একটু একটা বলতে পারেন প্রতিশোধ স্পৃহা নিয়ে আছে, বা তিশা যে এটা আসলে বোঝানোর চেষ্টা করছে ফাতেহাকে, দেখ ঘুরতে আসার পর যদি রান্নাঘরে সময় কাটাস কেমন মন খারাপ লাগে। তো এই জিনিসটা আসলে বাপ্পি বুঝতে পারছে না। বাপ্পির কাছে কথা একটাই, তার বোন এসেছে, বোনকে রিল্যাক্স করতে দিবে। তাহলে ভাই আপনারও তো বউ গিয়েছিল মালয়েশিয়াতে,
তাহলে কেন তিশাকে দিয়ে রান্না করালেন সেটা তো বুঝতে হবে। আসলে যার যার কষ্ট তার তার কাছে দর্শক। এখানে আসলে তিশা যেটা করছে সেটা ঠিক ফাতেহা করেছিল মালয়েশিয়াতে বসে। তার মানে ফাতেহা বর্তমানে যেটা ফিল করছে বা ফেস করছে এটা ফাতেহারই করা একটা কাজ। এটা বলতে পারেন একটা ন্যাচারাল রিভেঞ্জের মতো। সে যা করেছে সেটা সে পাচ্ছে। সো এখানে আসলে কারোর দোষ ধরার কিছু নেই, জাস্ট বলতে পারেন এটা একটা প্রতিশোধ আর কি। ঠিক আছে, যে যা করেছে সে সেটার কর্মফল পাচ্ছে। সো এটা নিয়ে আসলে বেশি একটা কথা বলার কিছু আছে বলে মনে হয় না। আমি জাস্ট এটা বললাম যে তিশা এখন বর্তমানে টোটালি একটা রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি নিয়ে বসে আছে ফাতেহার উপরে। আচ্ছা, আমার ভিডিওর নেক্সট সেগমেন্টটা এটা আসলে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি সাকিব এবং তানজিলাকে নিয়ে। আচ্ছা, আপনারা জানেন দর্শক, তানজিলা একটা শোরুম আছে তানজু ফ্যাশন, এটা সবাই জানে, না জানার কিছু নেই। আচ্ছা, শোরুমটার মালিককে অবশ্যই তানজিলা, কিন্তু এখন ধীরে ধীরে মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে। সাকিবের কথায় অহংকার বোধ বেড়ে যাচ্ছে। সাকিবের কথাবার্তায় সময়ের সাথে সাথে এখন একটা বলতে পারেন যে নিজস্বতা চলে আসছে। সে এখন বলে আমার যে শোরুম আছে সেখানে নতুন জামা এসেছে। আপনারা জানেন আমি আমার শোরুমের কোনো নতুন জামা আসলে সেখান থেকে তানজিলার জন্য একটা জামা নিয়ে আসি সবসময়। সেটা সে এনেছে ভিক্ষা স্বরূপ না, প্রমোশন স্বরূপ। সাকিব কিন্তু এমনি এমনি আনেনি, সে জামাটা এনেছে সে তানজিলারকে দিয়ে প্রমোশন করানোর জন্য যে নতুন একটা জামা এসেছে, ঠিক আছে, আর কিছুই না। এবং সেই জামাগুলো যে সে তানজিলাকে দিয়ে দেয় এমনটাও না, সে জামাগুলো তানজিলা কিন্তু প্রমোশন করানোর পরে আবার দোকানে রেখে আসে, সে কিন্তু তানজিলাকে দেয়ও না, ঠিক আছে। তো ঘটনা ঘটেছে যেটা, সাকিব জামাটা নিয়ে এসেছে খুব ভর দুপুরবেলা, তানজিলা ঘুমাচ্ছে। আপনারা জানেন একটা প্রেগনেন্ট লেডির কিন্তু দুপুরে ভাত ঘুমটা অনেক বেশি দরকার। দুপুরের এই ঘুমটা একটা প্রেগনেন্ট লেডির জন্য হেলথ বেনিফিট অনেক বেশি। ওই সময় একটা নারী ভাত খাওয়ার পর খুব বেশি দুর্বল থাকে, উইক থাকে। সে 2-2.5 ঘন্টা একটু ঘুমানোর পরে সে একটু এনার্জেটিক বা একটা ফুললি ফ্রেশ মাইন্ড নিয়ে সে একটু বাকি কাজগুলো করতে পারে। তো তানজিলা সেই সময় ভাত ঘুমাচ্ছিল, মানে দুপুরে ভাতটা থেকে একটু ঘুম দিয়েছিল। তো সাকিব এসে, কি ঘুমাচ্ছ নাকি? তানজিলা বলছে না, ফোন চাপছি। তানজিলাকে উঠিয়ে বসালো, মানে তানজিলা উঠে বসতে চায়নি, তাকে জোর করে বসালো। এবং তানজিলা যখন উঠে বসেছে সে কিন্তু উঠে মাথা নাড়া ছিল, মানে তানজিলা এটা পছন্দ করছে না যে এখন ভর দুপুরবেলা তাকে নিয়ে জামার প্রমোশন করাতে হবে কেন। তারপরে সাকিব উঠিয়ে জামাটা ধরিয়ে দেয়, বলে দেখো তোমার জন্য কি গিফট এনেছি, ঘোড়ার ডিমের গিফট। তো যাই হোক, তানজিলা সে জামাটা প্রমোশন করে দিল যে দেখুন এত জামা, এই যে জামাটা রেখে এনে কারচুপির কাজ, মানে জামাটা যেভাবে দেখায় সেভাবে দেখালো। তখন তানজিলা একটা প্রশ্ন করলো সাকিবকে, আমি কি জামাটা বানাবো? বলে হ্যাঁ তুমি বানাবা। দেখুন দর্শক, এই প্রশ্নটা করার পর আমার বুঝতে বাদ থাকলো না যে তার মানে সাকিব সবসময় নতুন জামা একটা করে তানজিলার কাছে আনে ঠিকই, বাট সবগুলো তানজিলা বানায় না, ঠিক আছে, সেগুলো আবার দোকানে নিয়ে যাওয়া হয়, তানজিলা কিন্তু জাস্ট প্রমোশনটা করে আবার নিয়ে যায়। তো এই জন্য তানজিলা আবার প্রশ্ন করেছে আমি কি এটা বানাবো এবার? সাকিব বলছে হ্যাঁ তুমি বানাবা তো। আর এছাড়াও তানজিলা বলছে তোমার সবসময় রোজ রোজ এগুলো তো আনার দরকার নেই, তুমি এখানে রাখলেই পারো সবগুলো। তো তখন সাকিব বলছে না, তোমাকে তো সব জামা দেওয়া যাবে না। মানে দোকানের মালিক তানজিলা, দোকানটা তানজিলার জন্য হলো, এবং সাকিব আবার তানজিলাকে বলছে সব তো তোমাকে দেওয়া যাবে না। বাবারে বাবা, সাকিবের আবার মানে কথার ধার দেখলাম আমি, ঠিক আছে দর্শক। যাই হোক, এগুলো ধার বেধারের কথা না, কথা হচ্ছে একটাই, আপনার একটা বউ যে গর্ভবতী, যে এখন ধীরে ধীরে সময়ের সাথে সাথে দুর্বল বোধ করছে, সামনে আরও দুর্বল বোধ করবে, এই সময় তাকে ভিডিও দেওয়া থেকে রিল্যাক্স দেওয়া উচিত, প্রমোশন করানো থেকে রিল্যাক্স দেওয়া উচিত, তাকে তার মতো করে একটু রেস্ট করতে দেওয়া উচিত। কিন্তু সাকিব সেটা কোনোভাবেই মানছে না। এতটা লোভী ছেলে, সে তো জানে তানজিলা ছাড়া তার চ্যানেল পড়ে যাবে, তার ব্যবসা পড়ে যাবে। মানে একটা তার বউ গর্ভবতী বসে দেখতে পাচ্ছে তার বউটা ঘুমাচ্ছে, তাকে ডেকে টেনে তুলিয়ে দিল প্রমোশন করানোর জন্য। কতটা নির্দয় না হলে এই কাজটা একটা পুরুষ করতে পারে নিজের বউয়ের সাথে, চিন্তা করুন। এবং তানজিলা কিন্তু এটা পছন্দ করছিল না, তানজিলা কিন্তু খুব দুর্বল বোধ করছিল, এতটা দুর্বল বোধ করেছিল সে সাকিবকে এই কথা বলে তুমি একটু আমার কাছে আসো, আমি বেশি একটা জোরে কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, তুমি কাছে আসো। তাহলে দেখুন, যে মেয়ের কথা বলতে পর্যন্ত কষ্ট হচ্ছে, যে মেয়ের গলা দিয়ে কথা বের হচ্ছে না, কণ্ঠ বের হচ্ছে না, কারণ তার শরীরে উইকনেস বোধ হচ্ছে, সেই মেয়েকে দিয়ে আসলে এভাবে করে কাজ করানোর মানেটা কি দর্শক? সামান্য কথা বলতে পারছে না তানজিলা ঠিক মতো, অথচ সাকিব তাকে তো প্রমোশন করাচ্ছে। তাহলে সাকিবের মতো লোভী ছেলেকে দিয়ে হবে কি দর্শক? তানজিলা অনেক বোকাই দিক থেকে, যে এরকম একটা ছেলেকে বিয়ে করে তাকে বিশ্বাসের জায়গাতে বসিয়ে রেখেছে। সময়ের সাথে সাথে তানজিলা সব কিছু শিক্ষা পেয়ে যাবে। তো সেই যাই হোক দর্শক, সেগুলি না আমাদের মাথা ব্যথা রাখার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। জাস্ট
আজকে এই দুইটা সেগমেন্ট আমি দিলাম তিশা এবং ফাতেহার মধ্যকারের যে একটা অবস্থা, সেটা জাস্ট আমি আজকে ইনিশিয়েট করে দিলাম। জাস্ট আজকে কিছু পূর্বাভাস দিলাম, দেয় না? একটা সাইক্লোন হওয়ার আগে, একটা ঘূর্ণিঝড় হওয়ার আগে আমাদের ওয়েদার ফোরকাস্ট বা আমাদের যে আবহাওয়া অধিদপ্তর আছে, তারা যে একটা আবহাওয়ার পূর্বাভাস দেয়, ঠিক সেরকম আমি একটা ইনিশিয়েট করে দিলাম কিছু ঘটনার, যেগুলো আগামী দিন আপনারা আরও কিছু দুর্দান্ত ভিডিওতে দেখতে পারবেন। আর সাকিবের এই নোংরামির একটা জাস্ট নমুনা দিলাম যে কতটা নোংরা হতে পারে একটা পুরুষ, এবং তানজিলা কাকে বিয়ে করেছে, কিসের জন্য সাকিব বিয়ে করেছে, তার একটা নমুনা দিলাম মাত্র। ভবিষ্যতে আরও বড় বড় কিছু দেখতে পারবেন। আজকে যেহেতু অনেকদিন পরে এসেছি দর্শক, খুব লম্বা সময় কথা বললাম না, আর খুব দুর্দান্ত ভিডিও দিয়েছি এমনটা বলা যাবে না, বাট ইম্পর্টেন্ট কিছু ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আর বেশ কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।